বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনানো বোল আঁকা বাঁকা মেঠো পথে কুঞ্জে বসে হেঁটে যায়। মা, দেখো দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে। আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে মা, কিন্তু বৃষ্টিতে ভিজলে যদি সর্দি লাগে তুমি তখন বকবে, তাই যাবো না, জানালা দিয়েই দেখি। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কইরে মা, কাঁদছি। বৃষ্টির পানি হয়তো চোখে পড়েছিল, তাই ভাবছিস কাঁদছি। মা, আমি ছোট দেখি তুমি আমাকে বোকা ভাবছো? আমি সব দেখেছি। ঘরের ভিতর বৃষ্টির পানি কোথা থেকে আসবে? আমি এর আগেও দেখেছি বৃষ্টি আসলেই তুমি শুধু বৃষ্টির দিকে তাকিয়ে কান্না করো। আজ তোমাকে বলতেই হবে কেন কান্না করো। যদি না বললো এক্ষুনি আমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবো। না রে মা, বৃষ্টিতে ভিজবি না। আমি বলছি রে মা, বলছি। এই বৃষ্টির দিনে তোর বাবা সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল, আর বাড়ির উঠোনে এসে আমাকে ডাক দেয়। তখনই তোর বাবার উপর বজ্রপাত পড়ে, আর আমার চোখের সামনে তোর বাবা মারা যায়। তাই বৃষ্টি আসলে তোর বাবার কথা মনে পড়ে, তাই শুধু কান্না চলে আসে রে মা। আর তুই বৃষ্টি আসলে বৃষ্টি দেখে মজা পাস। তোকে এসব কথা বললে তুই কষ্ট পাবি বলে তোকে এসব কথা বলি না। মা, তাতে কি হয়েছে? তবু আমাকে তুমি সব কথা বলবে। আমি তোমার কষ্টের ভাগ নিতে চাই মা। পাগলি মেয়ে আমার, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে, আমার কষ্টের ভাগ নিতে চায়। বৃষ্টিটা দেখছি আরো বেড়েই যাচ্ছে। সারাদিন এমন বৃষ্টি থাকলে সবজি বিক্রি করতে যাব কি করে? চল মা, আমরা শুয়ে বিশ্রাম করি। বৃষ্টি থামলে সবজি বিক্রি করতে যাব, আর না থামলে ঘরে যে খাবার আছে সেটাই খেয়ে নিব আজ। পরের দিন টুনি সবজির ঝুড়ি নিয়ে বিক্রি করতে চলে যায়। সবজি নিবে গো, সবজি, তাজা সবজি নিয়ে যাও, নিয়ে যাও। দাদারা দিদিরা সবজি নিয়ে যাও, তাজা তাজা ভালো সবজি নিয়ে যাও, নিয়ে যাও। টুনি, ও টুনি, আমার বাড়িতে এসো, আমাকে কিছু সবজি দিয়ে যাও। কত টাকার সবজি নেবে দিদি? 30 টাকার সবজি দাও। টুনি, আমাকে 50 টাকা সবজি দাও তো। এই নাও কাকুলি দিদি। আসলে টুনি, আমার কাছে এখন টাকা নেই, পরে তোমাকে টাকা দিয়ে দিব। কাকুলি দিদি, কালকে দিয়ে দিও। জানোই তো সামান্য সবজি বিক্রি করে তুই মামির পেট চলে। আরে চিন্তা করিস না, আমি কালকেই তোকে টাকা দিয়ে দিব। এরপর টুনি সেখান থেকে চলে আসে, আর যে কটা টাকা পায় তা দিয়ে বাজার থেকে কিছু চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে। সবজিগুলো তো প্রায় শেষের দিকে, এগুলো বিক্রি করা শেষ হলে তখন কি করে চলবো? আবার তো সবজির বীজ বপন করতে হবে, কিন্তু সবজি না ধরা পর্যন্ত কি খেয়ে থাকবো? এখন থেকে কম কম করে বাজার করে কিছু টাকা জমিয়ে রাখতে হবে। হ্যাঁ মা, ঠিক কথাই বলেছ, তুমি তাই করো মা। হ্যাঁ রে মা, সেটাই করব। এবার আমার সাথে সবজি তুলে দে তো, তাড়াতাড়ি বিক্রি করতে যাবো। এত সুন্দর সবজিগুলো দিয়ে এসব কি তরকারি রান্না করেছো বলো তো? এর থেকে যদি সবজি খিচুড়ি বানাতে তাহলে খেয়ে কত মজা পেতাম। আমি এগুলো খাবার খাবো না, আমাকে এক্ষুনি সবজি খিচুড়ি বানিয়ে দাও, সেগুলো খাবো আমি। ঠিক আছে, দাঁড়াও, আমি টুনির কাছ থেকে সবজি নিয়ে আসছি। টুনি, টুনি, আমাকে আজকে আরো 50 টাকা সবজি দে তো। কালু সবজি খিচুড়ি খেতে চেয়েছে, তাই তোর কাছে সবজি নিতে আসলাম। সব টাকা একসাথে পরে দিব। না কাকুলি দিদি, আমি আর কারো কাছে বাকি সবজি বিক্রি করব না। কাছে সবজি প্রায় শেষের দিকে, বাকি দিলে আমি কিভাবে সংসার চালাবো? আর তুমি আগের টাকাই দিচ্ছ না, বেশি টাকা হলে তো দিতেই চাইবে না। আগের টাকা পরিশোধ করে নগদ টাকা নিয়ে এসে আমার কাছে সবজি নিয়ে যেও। টুনি, তুই সামান্য সবজি বিক্রেতা হয়ে আমাকে অপমান করলি, তোকে দেখে নিব আমি। এই বলে কাকুলি বাড়িতে চলে যায়, আর কালুকে সবটা খুলে বলে। কি, টুনির এত বড় সাহস আমার বউকে অপমান করে? টুনিকে এমন শিক্ষা দিব যে আমাকে দেখে ভয়ে কাঁপে, কোনো কিছু দিতে না করতে পারবে না, বুঝেছো কাকুলি?
শুধু মুখ দিয়ে বললে হবে না, শিক্ষা দিতে হবে। কিন্তু বলো, টুনিকে আবার কিভাবে শিক্ষা দিবে? এরপর কালো দুষ্টু বুদ্ধির কথা কাকুলিকে বলে। আর বিকেল হতেই টুনি যখন বাড়িতে আসে তখন কালু কাকুলি টুনির কাছে আসে। তোমার এত বড় সাহস, আমার বউকে সবজি না দিয়ে অপমান করেছো? তোমার স্বামী টোনা যে আমার বিয়ের আগে এই ঘরটা আমার কাছে কিনে নিয়েছিল, কিন্তু ওর কাছে টাকা ছিল না বলে বাকি নিয়েছিল। বলেছিল যেদিন টাকা হবে সেই দিন তোমাকে দিয়ে দিব। আমি তো এমন অপমান করিনি টোনাকে। আর আমার বউ তোমার কাছে বাকিতে সবজি চাওয়ায় বনের পাখিদের সামনে অপমান করেছো। তাই আমিও তোমার এই ঘরের টাকা নিতে আসলাম। এখন আমার কাছে টাকা নেই, এই ঘরের টাকা দিয়ে আমি সবজি কিনবো। কিন্তু কালু দাদা, আমি এত টাকা কি করে দিব? আমাকে কিছুদিন সময় দাও কালু দাদা, আমি তোমার ঘরের টাকা পরিশোধ করে দিব। কিসের সময় দিবে? কোনো সময় নেই, ঘরের টাকা দে, না হলে আমাদের ঘর আমরা ভেঙে নিয়ে যাব। কালু, বুঝেছি, টুনি টাকা দিতে পারবে না। চলো আমরা ওর ঘরে সবকিছু বাইরে ফেলে দিয়ে আমাদের ঘরটা আমরা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। এরপর কালু কাকুলি টুনির ঘরে ঢুকে টুনির সমস্ত জিনিসপত্র বাইরে ফেলতে থাকে। আর সব জিনিসপত্র বাইরে ফেলা শেষ হলে তারা দুজনে ঘরটি নিয়ে চলে যায়। এইসব দেখে টুকি অনেক কাঁদতে থাকে। মা, ও মা, কালু আঙ্কেল আর কাকিলি মাসি কেন আমাদের ঘর নিয়ে গেল মা? এখন আমরা কোথায় থাকবো? মা বলো, আমরা এখন কোথায় থাকবো? মারে, কোথায় আর থাকবো? গাছের নিচেই আমাদের থাকতে হবে। টাকা হলে আমরা আবার সুন্দর একটা ঘর বানাবো। ওটা ওদের ঘর ছিল, তোর বাবা নাকি বাকি নিয়ে এসেছিল, তাই তো নিয়ে গেল। চল মা, এখন জিনিসপত্রগুলো গুছিয়ে গাছের নিচেই রাখি। কি রে মা, তোরা কোথাও আবার নতুন বাড়ি করছিস নাকি? ঘরটা নেই, আবার জিনিসপত্র এলোমেলো। না বুড়িমা, নতুন বাড়ি বানাচ্ছি না। নতুন বাড়ি কি আর আমাদের মতো গরিব পাখিরা বানাতে পারে? এরপর টুনি মিনুকে সব কথা খুলে বলে। ওই কালু কাকুলি তোর সাথে কাজটা ঠিক করেনি। তুই একটা বিধবা পাখি, আর ওরা তোকে সময় না দিয়ে ঘরটা নিয়ে গেছে। তুই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, একদিন ঠিক সৃষ্টিকর্তা তোর দিকে মুখ তুলে তাকাবে। তোর তো ঘর বাড়ি ভাঙা, তোর কাছে আর কি চাইবো? তোকে কিছু দিতে হবে না, তুই আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবি? বুড়িমা, কলসি তো পানি নেই, তুমি এই গাছের নিচে বসো, আমি এক্ষুনি নদী থেকে কলসি করে পানি নিয়ে আসছি। এই বলে টুনি কলস নিয়ে নদীতে যায় আর নদী থেকে পানি এনে বুড়িকে খেতে দেয়। তুই আমার জন্য অনেক কষ্ট করলি রে মা। আজ যদি আমার কাছে কিছু থাকতো তাহলে তোকে দিয়ে সাহায্য করতাম। তবে আমার কাছে একটা লাউ বীজ আছে, কিন্তু এই লাউ বীজের গাছে লাউ ধরে না। অনেক বড় বড় পাতা হবে, যা শাক হিসাবে বিক্রি করতে পারবি। অনেকজনকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তারা নেয়নি। তুই কি নিবি? আমি নিব বুড়িমা, আমাকে লাউ বীজটাই দাও, আমি শাক বিক্রি করব। এই নিয়ে লাউ বীজটা তোর এই উঠোনে লাগিয়ে দিস, আর গাছ বড় হলে একটা জাংলি দিয়ে দিস। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আর টুনি বুড়ির দেওয়া লাউ বীজটি তার উঠোনে লাগিয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর কয়েকদিনের মধ্যেই লাউ বীজ থেকে বড় গাছ হয়ে যায়। বুড়িমা তো বলেছিল লাউ গাছ হলে একটা জাংলি দিতে। দেখি আজ জাংলি দিয়ে দেই। টুকি, চল মা, জঙ্গল থেকে বাঁশ করে নিয়ে আসি। মা, মা, এভাবে আরে কতদিন আমাদের এই গাছের নিচে থাকতে হবে? আমার যে গাছের নিচে থাকতে আর একদমই ভালো লাগে না মা। মারে, আর কয়েকটা দিন থাক, আমাদের লাউ শাকগুলো বড় হলেই শাক বিক্রি করে টাকা জমিয়ে ঘর বানাবো। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি বানানোর চেষ্টা করো। আর আমি এখন খেলতে গেলাম। কিরে টুকি, তোদের নাকি ঘর কাকলি মাসি নিয়ে গেছে? তোরা এখন কোথায় থাকিস রে? কোথায় থাকবো বল? আমাদের বাড়িতে যে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে আমরা থাকি। কিন্তু শুনলাম দুদিন পর থেকে বনে খুব জোরে বৃষ্টি নামবে, তখন তোরা কোথায় থাকবি? বৃষ্টিতে তো তোরা ভিজেই যাবি। হ্যাঁ
রে, ভিজে তো যাবো। যাই, মাকে গিয়ে কথাটা বলি, তাহলে আজ আর খেলবো না রে। এরপর টুকি টুনির কাছে চলে আসে আর টুনিকে বৃষ্টির কথা বলে। কি বলছিস? বৃষ্টি নামবে 2 দিন পর থেকে? তাহলে আমরা কোথায় থাকবো? আমার তো খুব চিন্তা হচ্ছে রে মা। মা, এত চিন্তা করো না তো। যেদিন বৃষ্টি আসবে সেদিন আমরা আর বন্ধু পারলির বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। টুনি, আমাকে অপমান করার মজা দেখ কেমন লাগে। আমার তো খুব মজা লাগছে। এসব বলে কাকুলি চলে যায়। আর 2 দিনে টুনির লাউ গাছ অনেক বড় হয়ে যায় আর অনেক বড় বড় পাতা ধরে। দেখো মা, আমাদের লাউ গাছে কত বড় বড় পাতা ধরেছে। জাংলিটা ঘরের মতোই লাগছে। মনে হচ্ছে লাউ পাতার ঘর, তাই না মা বলো? টুকি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো এই লাউ পাতা দিয়ে এখানে ঘর বানাতে পারি। তাহলে আমাদের আর অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে না, আর টাকাটাও বেঁচে যাবে। হ্যাঁ মা, ঠিক কথা বলেছো। তাহলে লাউ পাতার ঘর বানাও। এরপর টুনি আর টুকি মিলে লাউ পাতা তুলে ঘর বানাতে থাকে আর এক পর্যায়ে তাদের ঘর বানানো শেষ হয়ে যায়। ঘর তো বানানো শেষ করলাম, এবার কিছু লাউ শাক তুলে বাজারে নিয়ে যাই। কয়েকদিন বৃষ্টি থাকলে আর বাজারে যেতে পারবো না। টুকি, তোরা লাউ পাতার ঘর কবে বানালি রে? আমি তো ভেবেছি বৃষ্টিতে তোরা ভিজে গেছিস, তাই দেখতে এলাম। না রে, আমরা ভিজিনি, এই লাউ পাতার ঘরেই ছিলাম। তোদের লাউ পাতার ঘরটা অনেক সুন্দর হয়েছে। যাই, বনের সবাইকে গিয়ে একথা বলি, আর সবাই তোদের লাউ পাতার ঘর দেখতে আসবে। এরপর পারুল বনে সবাইকে টুনির লাউ পাতার ঘরের কথা বলে আর সবাই টুনির লাউ পাতার ঘর দেখে অনেক প্রশংসা করে। এসব শুনে কালু কাকুলি বলতে থাকে, এই টুনির এত নাম আর শুনতে ভালো লাগে না। আগেরবার মিথ্যে বলে এই ঘরটি নিয়ে এসেছিলাম, এবারে কিছু একটা বলে এই ঘরটাও নিয়ে আসতে হবে। ছি কালু দাদা, তুমি ওই বিধবা টুনিকে এভাবে ঠকাতে পারলে কি করে? টোনা মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে কত কষ্ট করে সংসার চালাচ্ছে টুনি, আর তুমি তার সাথে একবার অন্যায় করে আবার অন্যায় করতে চাইছো? এই সবাই এদের মতো খারাপ পাখিদের মারতে থাকো আর এই বন থেকে তাড়িয়ে দাও। এরপর সবাই কালু আর কাকুলিকে অনেক মারতে থাকে আর মেরে বন থেকে তাড়িয়ে দেয় এবং টুনির কাছ থেকে কেড়ে নেওয়া ঘরটি কালুর কাছ থেকে নিয়ে আবার টুনিকে ফিরিয়ে দেয়। এ কি, তোমরা এই ঘর আবার কেন নিয়ে এলে? এই ঘর তো কালো নিয়ে গেছে। এরপর কবুতর টুনিকে কালু শয়তানের সব কথা খুলে বলে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আজ কাজের কাজ করেছো। ওদের না তাড়িয়ে দিলে আমাকে আবার ঠকাতেই থাকতো। শয়তান কালু কাকুলি আজ যদি আমার সাথে অন্যায় না করে আমার ক্ষতি না করতো, তাহলে এই বন ছেড়ে চলে যেতে হতো না। কারোর সাথে অন্যায় করে কখনো সুখে থাকা যায় না। পাইরন, আজ আমরা নৌকা বানানোর প্রতিযোগিতায় প্রথম হব। কারণ আমার নৌকা বানানো খুব ভালো হয়েছে। এই দেখ, পানিতে রাখতে ভাসতে শুরু করেছে। আর তোর নৌকা দেখে মনে হচ্ছে কিছু দূর যেতেই পানিতে ডুবে যাবে। না, আজ আমার নৌকা প্রথম হবে। এখন চল, আগে খেলা শুরু করে দেয়, তারপর বোঝা যাবে কার নৌকা প্রথম হয়। দিদি ভাই, তোরা এই ভর দুপুর বেলা পুকুর পাড়ে বসে কি করছিস? এই ভর দুপুরে পুকুর পাড়ে থাকা একদমই ঠিক নয়। ঠাম্মি, আমরা তো এখানে বসে খেলা করছিলাম, কিন্তু ভর দুপুরে পুকুর পাড়ে থাকলে কি হবে গো ঠাম্মি? ভর দুপুরে পুকুর পাড়ে ভূত প্রেত গোসল করতে আসে। যদি তোদের পুকুর পাড়ে দেখে তাহলে তোদের ক্ষতি করতে পারে। কি, ভূত ভর দুপুরে পুকুরে গোসল করতে আসে? আমরা তো এসব জানতাম না। টুকি, এখন থেকে আমরা ভর দুপুর বেলা আসবো না রে। কিন্তু ঠাম্মি, তুমি কেন ভর দুপুরে পুকুরে এসেছো? ভূত তো তোমারও ক্ষতি করবে। আমার অনেক বয়স হয়েছে আর
আপন বলতে আমার কেউই নেই, তাই আমার ক্ষতি করলে কোনো সমস্যা নেই। আর তোদের বাবা মা আছে, তোদের ক্ষতি করলে তোর বাবা মা খুব কষ্ট পাবে। আর আমার খুব খিদে পেয়েছে, তাই এই পুকুরে পানি খেতে এসেছি। ঠাম্মি, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমরা। তুমি আমাদের সাথে বাড়িতে চলো। আমার মা আজ বিরিয়ানি রান্না করেছে, তোমাকে পেট ভরে বিরিয়ানি খাওয়াবো। ঠিক আছে, তাহলে তোদের বাড়িতে আমাকে নিয়ে চল। কতদিন থেকে বিরিয়ানি খাই না, তোর মুখে বিরিয়ানির কথা শুনে জিভে আমার জল চলে এসেছে। ঠাম্মি এখন পারুদের বাড়িতে বিরিয়ানি খাবে, আর বিকেলে কিন্তু আমাদের বাড়িতে ডাল ভাত খাবে। কারণ আমরা পারুদের মতো ধনী পাখি না, তাই তোমাকে বিরিয়ানি খাওয়াতে পারবো না গো ঠাম্মি। পাগলি মেয়ে, আচ্ছা ঠিক আছে রে, আমি ডাল ভাতই খাবো। পারুল এসেছে, বিরিয়ানি রান্না করেছি, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর তোর এখন আসার সময় হলো? এই বৃদ্ধা আর টুকিকে কেন বাড়িতে নিয়ে এসেছিস? মা, টুকি তো আমার বন্ধু, তাই টুকিকে বিরিয়ানি খাওয়াতে এনেছি। আর এই ঠাম্মি খুব ক্ষুধা পেয়েছে, তাই ঠাম্মিকেও নিয়ে এসেছি। এখন তুমি আমাদের সবাইকে বিরিয়ানি খেতে দাও না গো। এই টুকি, এই তোর লজ্জা করে না? অন্যের বাড়িতে এই বিরিয়ানি খেতে এসেছিস? যা এখান থেকে, তোকে কোনো বিরিয়ানি খেতে দেব না। ঠিক আছে মাসি, আমি চলে যাচ্ছি। ঠাম্মি, তুমি কিন্তু বিকেলে আমাদের বাড়িতে আসবে। আচ্ছা আচ্ছা, যাবো রে দিদি ভাই, এতবার বলতে হবে না। কি ভেবেছো তোমাকে আমি বিরিয়ানি খেতে দেব? আমার বাড়িতে আজ রং মিস্ত্রি আসবে বাড়ির দেয়ালে ছবি আর্ট করতে, তাই তাদের জন্য বিরিয়ানি রান্না করেছি, তোমাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য নয়। আমি বুঝি না, চেনা নেই জানা নেই, বিরিয়ানির কথা শুনে আমার মেয়ের বাড়িতে চলে আসলে। আমি তো আসতেই চাইনি, তোর মেয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে। অনেকদিন থেকে বিরিয়ানি খাই না, সামান্য বিরিয়ানি খেতে দে না রে মা, দে না। না না, কিছুতেই না, একটুও বিরিয়ানি তোমাকে দিতে পারবো না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও দেখি। আমি অনেক সুন্দর ছবি আর্ট করতে পারি, আমি যদি একটা ছবি এঁকে দিই তাহলে কি আমাকে বিরিয়ানি খেতে দিবি? আচ্ছা, আগে একটা ছবি এঁকে দেখাও দেখি, যদি তোমার আঁকানো ছবি আমার পছন্দ হয় তাহলে বিরিয়ানি খেতে দিতে পারি। আচ্ছা, আমাকে রং তুলি এনে দে তো, আমি সুন্দর করে ছবি এঁকে দিচ্ছি। এরপর সুখী রং আর তুলি এনে মিনুকে দিয়ে দেয়, আর মিনু ছবি আঁকতে শুরু করে দেয়। প্রথমে মিনু একটি গাজরের ছবি আঁকে, আর গাজরের ছবি দেখে সুখী ভীষণ রেগে যায়। এ কি, তুমি বাজারের ছবি বাড়ির দেয়ালে আঁকছো কেন? ছি ছি, গাজরের ছবি বাড়ির দেয়ালে যদি পাখিরা দেখে তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। ভেবেছিলাম কোনো পাখি বা ফুলের ছবি আঁকবে, তা না করে সবজির ছবি আঁকছে। এই বুড়ি, এই তোর এসব গাজর পাজরের ছবি আঁকতে হবে না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আসলে আমি একদিন ময়ূর পাখিকে গাজর খেতে দেখেছিলাম, আর সেই দৃশ্যটাই তোর দেয়ালে আঁকতে চেয়েছিলাম। কোনো দৃশ্য আঁকতে হবে না, তুই এখন আমার বাড়ি থেকে যাবি নাকি ঝাড়ু মেরে তাড়িয়ে দেব? না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ঠাম্মি, ওই সামনে টুকিদের বাড়ি, তুমি বরং টুকিদের বাড়িতে চলে যাও, নয়তো আমার মা তোমাকে মারবে। আর আমার মা একদম ভালো না, মাকে ছেড়ে রাস্তার ভিখারি পক্ষ নেওয়া। চল এক্ষুনি ঘরে চল, আজ থেকে ওই টুকির সাথে মেলামেশা একেবারে বন্ধ। ঠাম্মি, এসেছো? আমি মাকে তোমার কথা বলেছি জানো, আর তাই তো আমার মা তোমার জন্য রান্না করেছে। হ্যাঁ মাসিমা, টুকি তোমার কথা বলেছে, তোমাকে নাকি নিমন্ত্রণ করেছে, তাই আজ কাজ থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তুমি বসো, রান্নাটা শেষ হলেই তোমাকে খাবার দিব। তুই অনেক ভালো রে মা, তোর মন আছে,
কিন্তু ধন সম্পদ নেই। যার মন নেই তারই ধন সম্পদে ভরপুর। মাসিমা, তুমি কাঁদছো কেন গো? আর কার কথা বলছো? ধন সম্পদ আছে, তার মন নেই? পারুলের মা নাকি তোমাকে বিরিয়ানি খেতে দিয়েছে? খেতে দিলে কি আর এভাবে বলি বল? এরপর মিনু টুনিকে সব কথা খুলে বলে। কেঁদো না মাসিমা, কেঁদো না। তুমি ডাল ভাত খেয়ে আজ আমাদের বাড়িতেই থেকো। কাল কাজের টাকা পেলে আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। মা টুকি, তোর ঠাম্মিকে নিয়ে ঘরে চলে যা। আর বাটিতে একটা সিঙ্গারা আছে, সেটা আপাতত খেতে দে। আচ্ছা ঠিক আছে মা। ঠাম্মি, তুমি চলো আমার সাথে ঘরে চলো। মা, দেখো আমাদের ঘরের মাটির দেয়ালে কত সুন্দর একটা ময়ূর পাখি। এ কি, এত সুন্দর ছবি কে এঁকেছে? মাসিমা তো বলেছে এমন ছবি সুখীর বাড়িতে আঁকতে চেয়েছিল। তার মানে মাসিমার ছবিটি আবার আমার দেয়ালে আঁকলো না তো? কিন্তু মাসিমা কোথায় গেল? মা, আমিও তো ঠাম্মিকে আজ দেখিনি। হয়তো বাড়ির কথা মনে পড়েছে, তাই আমরা ঘুমিয়েছি বলে বিরক্ত না করে ভোর হতেই চলে গেছে। হ্যাঁ মা, তাই হবে। ছবিটা খুব সুন্দর, মনে হচ্ছে বাস্তব ময়ূর পাখি। আমি একটু হাত দিয়ে ধরে দেখি তো। এই বলে টুকি যেই না ছবিতে হাত দেয়, আর তখনই ছবি থেকে ময়ূর পাখিটি নিচে নেমে আসে। এ কি মা, দেখো দেখো, ময়ূরের ছবিটা তো বাস্তব পাখি হয়ে গেছে। আমার তো খুব ভয় লাগছে মা। ভয় পেও না টুকি, আমি সেই বৃদ্ধা ঠাম্মি যাকে তুমি নিমন্ত্রণ করে বাড়িতে এনেছো। মাসিমা, তুমি? কিন্তু এভাবে ছবি হলে কি করে? আর ছবি থেকে পাখি হলেই বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হলাম জাদুই ময়ূর পাখি। আমি সব বনে ঘুরে বেড়াই আর ভালো পাখিদের সাহায্য করি। তোমরা অনেক ভালো, তাই তোমাদের কাছে কিছুদিন থাকবো। আর তোমাদের সাহায্য করে তবেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আর তোমার ছবির পাশে গাজরের ছবিটা কেন? এটাই তো বুঝলাম না। আমার গাজর খেতে খুব ভালো লাগে, তাই আমি গাজরের ছবি এঁকে রেখেছি। আমি সুন্দর নাচতে পারি। তুমি আমাকে নিয়ে বনে ঘুরে ঘুরে পাখিদের নাচ দেখিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই দেরি না করে তুমি এক্ষুনি আমাকে নিয়ে পাখিদের বাড়িতে চলো। ওরে টুনি, এত সুন্দর ময়ূর পাখি কোথায় পেলি রে? শুনেছি ময়ূর পাখি পেখম মেলে নাচতে পারে। তোকে কিছু টাকা দিলে কি তুই ময়ূরের নাচ দেখাবি? হ্যাঁ শালিক, নাচ তো দেখাবে। ময়ূর, শালিককে তোমার সুন্দর নাচ দেখিয়ে দাও তো। শুনেছি টুনি নাকি ময়ূর পাখি কিনেছে আর নাচ দেখিয়ে ভালো টাকা ইনকাম করছে। এভাবে তো টুনি আমার থেকে ধনী হয়ে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। ফাইজুল, এই ফাইজুল, আজ খেলতে যাবে না রে? টুকি মা, এদিকে শোন তো, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ মাসি, বলো কি বলবে? তোর মা ময়ূর পাখি কোথায় পেয়েছে রে? তখন টুকি সুখীকে বৃদ্ধার ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই কাহিনী। বৃদ্ধা যে একটা ময়ূর পাখি, এটা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুই এবার পারুলকে নিয়ে খেলতে যা। ইস, কি ভুলটাই না আমি করেছি। কেন যে ওই বৃদ্ধাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিতে গেলাম। আর যদি আমি খাবার দিতাম আর ছবি আঁকতে দিতাম, তাহলে ময়ূরের নাচ দেখিয়ে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু এখনো তো সময় আছে। যেভাবেই হোক ওই ময়ূরের ছবি আমি চুরি করে নিয়েই আসবো। শুধু রাত হওয়ার অপেক্ষা। এভাবে সুখী ময়ূরের ছবি চুরি করার কথা ভাবতে থাকে। আর দেখতে দেখতে সারাদিন কেটে যায়। আর এভাবেই রাত নেমে আসে। আর রাত হতেই সুখী চুপি চুপি টুনির বাড়িতে চলে আসে। ওই তো ময়ূর পাখির ছবি। টুনি আর টুকি তো নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে ছবিটা চুরি করে নিয়ে যায়।
হয়েছে? এটা তো আমার বাড়ি। তুমি আমার ছবি আঁকতে পারতে। সুখী যদি এসে দেখে আমার মতো গরিবের বাড়িতে ওর ছবি এঁকেছো, তাহলে তো ঝগড়া লাগবে। আমি সুখীর ছবি আঁকিনি টনি। সুখী নিজের লোভ আর হিংসার জন্য আমাকে চুরি করতে এসে শাস্তি পেয়ে গেছে। আর সুখী সারা জীবন ছবি হয়ে দেয়ালে থাকবে। সুখীর মেয়েটা খুব ভালো, তুমি ওর মেয়েটাকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে ময়ূর, আমি তাহলে পারুলকে সবটা বলে আমার বাড়িতে নিয়ে আসবো। এরপর টুনি সুখীর বাড়িতে চলে যায় আর পারুলকে সবটা খুলে বলে। আর সব শুনে পারুল ভীষণ কাঁদতে থাকে। কেঁদো না পারুল, আজ থেকে আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। দূর বাবা, তখন থেকে শুধু উড়ছি আর উড়ছি, উড়েই চলছি, তবু এক চিমটি শস্যদানার দেখা পেলাম না। বনে কি খাদ্য সংকট হলো নাকি? আরে ওই তো কিছু শস্যদানা পড়ে আছে। যাক বাবা, আজকের মতো বাঁচলাম। যাই, ওগুলো নিয়ে বাড়িতে যাই। বউ বাচ্চা কত রাত থেকে না খেয়ে আছে। কালো কাক যেই না শস্যদানা নেয়ার জন্য ডালের উপর বসে, অমনি শিকারি জাল ফেলে দেয় আর কালো কাক জালে আটকে যায়। একি আমার পা তো আটকে গেল। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি জালে আটকা পড়েছি। কেউ তোদের বাঁচাতে পারবে না। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। মা, মা খাবার দাও, খিদে পেয়েছে। টুনি, ছানারা তো খাবারের জন্য কান্নাকাটি শুরু করেছে। ঘরে তো কোনো খাবার নেই, তুমি ছানাদের নিয়ে থাকো, আমি গিয়ে শস্যদানা সংগ্রহ করে আনি। ওগো শোনো না গো, একা যেও না, আকাশটা বড্ড মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি হবে। আমিও তোমার সাথে যাই, দুজন মিলে অনেকগুলো খাবার সংগ্রহ করে আনবো। বলা তো যায় না এই বৃষ্টি আবার থামবে কিনা। কিন্তু টুনি, ছানাগুলোকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? একটু ঝুঁকি নিয়ে তো যেতেই হবে বলো, না হলে বৃষ্টির সময় তো খাদ্য সংকটে পড়তে হবে। তখন তখন কি করবে বলো? ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি খাদ্য সংগ্রহ করে আনি। সোনা মা, তোরা সাবধানে থাকবি কেমন? একদম বাইরে বেরোবি না। টুনি, চলো চলো। ওগো, আমরা তো জালে আটকে পড়ে গেলাম গো। এবার এবার কি হবে? এক ঢেলে দুই পাখি। এই যে, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ধরে নিয়ে যাবেন না। বাড়িতে আমাদের ছোট ছোট ছানা আছে, দয়া করুন। এই চুপ, একদম চুপ, একদম ক্যাচক্যাচ করবি না। ওগো, এখন আমাদের ছানাদের কি হবে গো? আমার ছানা, আমার ছানা। এভাবেই শিকারি একের পর এক ফাঁদ পেতে থাকে আর বনের পাখিদের শিকার করে খাঁচায় বন্দি করতে থাকে। এই রে, বৃষ্টি তো নেমে গেল, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেই। দিদি, এই দিদি, আজ তো ফুল বিক্রি করতে যাওয়া হবেই না। এদিকে ঘরে তো কোনো কাঁচা বাজার নেই, আজ কি দিয়ে রাঁধবো রে? বোন, এ দেখ, বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে আনলাম। আজ বেগুন পোড়া কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত খাবো। কি, বেগুন পোড়া? তাও আবার বৃষ্টির দিনে? জানিস দিদি, আমার বেগুন পোড়া দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। আজকে একেবারে জমে খাবো রে। দিদি, আজকে আমি কিন্তু অনেকগুলো ভাত খাবো। পাগলি বোন আমার, খাস খাস, যত মন চায় খাস। এবার যা পড়তে বস, রান্না শেষ হলে তোকে ডাক দিব কেমন? যা যা। বোন, বোন, খেতে আয়, আমার রান্না শেষ। আয় দিদি, খুব মজা হয়েছে, আমাকে আরেকটা বেগুন পোড়া দিই না। আর তো বেগুন পোড়া নেই, এই নে, তুই আমার ভাগেরটাই নে। তোর ভাগেরটাও আমাকে দিলি, তুই খাবি কি রে? তুই খেলে আমার খাওয়া হবে। নে, এবার চট করে খেয়ে নে তো দেখি। সত্যি রে দিদি, ভাগ্য করে তোর মতো একটা বোন পেয়েছি। তুই আমাকে কত ভালোবাসিস, ঠিক মায়ের মতো। বাবা মাকে যে কথা দিয়েছি তোকে আগলে রাখবো, তোর খুশিতেই আমি খুশি রে বোন। এবার আর কথা নয়, খা তাড়াতাড়ি। তোমরা কোথায়? কোথায় তোমরা মা বাবা? দিদি, আয় দিদি, মা বাবা কেমন আছে রে? আমাদের ঘরটা তো বৃষ্টিতে ভেঙে পড়েছে। মা বাবা, জানি না রে
এই যে খাদ্য আনতে গেল আর তো ফিরে এলো না মা বাবা রাত যত গভীর হতে থাকে বৃষ্টির প্রকোপ তত বাড়তে লাগলো। তার সাথে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু হয়। পাখিদের বাসাগুলো বাতাসে এলোপাতাড়ি উড়ে যেতে থাকে। মা মা বাঁচাও বাঁচাও মা বাঁচাও ছোট ছোট ছানাগুলো চিৎকার চেঁচামেচি করতে থাকে। ছোট ছোট ছানাগুলোর চিৎকার চেঁচামেচিতে দুই বোন মিতা ও রিতার ঘুম ভেঙে যায়। দিদি ওই দেখ শুনতে পাচ্ছিস ওই যে পাশের বন থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, পাখির ছানাদের কান্নার আওয়াজ মনে হয়। ওদের কোনো সমস্যা হয়েছে। বোন, চল তো গিয়ে দেখি। বাঁচাও 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 আমার কানটা যে ভেঙে গেছে মা মা বাঁচাও বাঁচাও আমি উঠতে পারছি না আমাকে একটু সাহায্য করো আমার ডানা দুটো যে একেবারে ভিজে গেছে মা মা গো কোথায় তুমি আমাকে বাঁচাও এতে কাণ্ড, পাখিদের বাসাগুলো তো সব ভেঙে গেছে। আহারে, ছানাগুলো এখানে সেখানে পড়ে কতই না কাতরাচ্ছে, কতই না কষ্ট পাচ্ছে। কিন্তু এদের বাবা মা কোথায়? তাদেরকে দেখতেই পাচ্ছি না। দিদি, ওদের বাবা মাকে পরে খোঁজা যাবে। আগে চল, ছানাগুলোর জীবন বাঁচাই। ওরা বৃষ্টিতে ভিজে একেবারে স্যাঁতসেঁতে হয়ে গেছে। এইভাবে বেশিক্ষণ থাকলে ওরা তো ঠান্ডায় জমে মরে যাবে। দুই বোন তাড়াতাড়ি করে সব পাখিদের ছানাগুলোকে কুড়িয়ে নেয় আর ছানাগুলোকে বাড়িতে এনে ওদের যত্ন নিতে থাকে। বোন, তাড়াতাড়ি যা, উনুন থেকে গরম কয়লা নিয়ে আয়। ছানাগুলো কাঁপছে, ওদের এখন উষ্ণতার প্রয়োজন। মা মা মায়ের কাছে যাব মায়ের কাছে যাব মা বাবা মা বাবা কোথায় তোমরা তোমরা কান্নাকাটি করো না, খাবারগুলো খেয়ে নাও। না খাবো না তোমরা আমাদের মায়ের কাছে নিয়ে চলো মা বাবা বাবার কাছে যাব মায়ের কাছে যাব হ্যাঁ, নিয়ে যাবো তো। তোমাদের সবাইকে তোমাদের মা বাবার কাছে নিয়ে যাব। সত্যি বলছি আন্টি তোমরা আমাদেরকে আমাদের মা বাবার কাছে নিয়ে যাবে হ্যাঁ, নিয়ে যাবো তো। তার আগে সবাই চুপটি করে খেয়ে নাও তো দেখি। তোমরা যদি খাও তাহলে তোমাদের বাবা মায়ের কাছে নিয়ে যাব, আর যদি না খাও তাহলে কিন্তু নিয়ে যাব না। খাবো খাবো আমরা সবাই খাবো এই সবাই খা রে সবাই খা তোরা খেলে আমরা মা বাবার কাছে যেতে পারবো বোন, তুই ছানাগুলোর দেখাশোনা কর, আমি এদিকটা দেখছি, দেখি কি করা যায়। ব্যাপারটা কি? এই বনের বড় পাখিরা কেউ নেই, হঠাৎ করে এমন হলো কেন? আচ্ছা, ওদেরকে আবার কেউ শিকার করেনি তো? মিতা আনমনে কি যেন ভাবতে ভাবতে বাজারের দিকে চলে আসে। কেন আপনি আমাদের এভাবে বন্দি করে রেখেছেন দয়া করে আমাদের ছেড়ে দিন আমাদের জানার যে কষ্ট পাচ্ছে দয়া করুন আপনি দয়া করুন আমাদের ছেড়ে দিন হ্যাঁ আমাদের ছেড়ে দিন আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাদের সাথে এমন অন্যায় করছেন ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন এই চুপ, একদম চুপ, একদম চেঁচামেচি করবি না। বেশি বকবক করলে তোদেরকে গলা টিপে মেরে ফেলবো কিন্তু। ও, তার মানে আমার ধারণাই ঠিক। এই রাঘব কাকু এই বন থেকে পাখিদের শিকার করে এনেছে বিক্রি করার জন্য। না না, আমি এমনটা কিছুতেই হতে দিতে পারি না। রাঘব কাকু, ও রাঘব কাকু, তুমি পাখিদেরকে এভাবে কেন আটকে রেখেছো? হ্যাঁ, ওরা তো কষ্ট পাচ্ছে, ওদেরকে ছেড়ে দাও তুমি। হ্যাঁ, ছেড়ে দেব? এই তুই কে রে যে তোর কথায় আমি ছেড়ে দেব? পাখি নিয়ে ব্যবসা করে খাই, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পাখি ধরেছি, ছেড়ে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, দেখো, তুমি তাদেরকে ধরে রেখেছো তোমার লাভের জন্য, কিন্তু একবার কি ভেবে দেখেছো এই পাখিদের ছানারা বাবা মাকে না পেয়ে কতটা কষ্ট পাচ্ছে? তুমি তোমার স্বার্থের জন্য ছোট ছোট ছানাদের থেকে এভাবে তাদের মা বাবাকে কেড়ে নিও না। তোমার পায়ে পড়ি গো, ওদেরকে ছেড়ে দাও। এই শোন, এত জ্ঞান দিস না তো, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। এত যদি দরদ তোর উতলে পড়ে তাহলে নে নে, আমার কাছ থেকে পাখিগুলোকে কিনে নে, তারপর ওদের ছানাদের কাছে ফিরিয়ে দে। যত সব। হ্যাঁ, যদি কিনতেই হয় তাহলে
কিনবো, তবুও ছানাদের থেকে ওদের বাবা মাকে আমি আলাদা হতে দেব না, কিছুতেই না। বলো, তোমার দোকানে যতগুলো পাখি আছে সবগুলোর দাম কত? বলো বলো, আমি সব কিনে নিব। কিনবে? পেটে মোর ভাত জোটে না, আবার সব পাখি কিনবে? যা, সব মিলিয়ে 10,000 টাকা, পারলে কিনে দেখা। হ্যাঁ কিনবো, তবে আমার একটা শর্ত আছে, তুমি এখানকার একটা পাখিকেও অন্য জায়গায় বিক্রি করতে পারবে না। ঠিক আছে, যা, করব না। তবে তোর হাতে মাত্র 4 দিন সময় থাকবে। এর মধ্যে যদি কিনতে না পারিস, তাহলে আমি এদেরকে অন্য জায়গায় বিক্রি করে দিব। মনে রাখিস কথাটা। মিতা বাড়িতে এসে সব ঘটনা তার বোন রিতাকে খুলে বলে, আর দুজন মিলে বুদ্ধি পরামর্শ করে। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই ফুল বিক্রি করবি আর পাশাপাশি লোকের বাড়িতে কাজ করবি, আর আমি এই উত্তরের কারখানায় কাজ করব। দুজনে মিলে একসাথে কাজ করলে অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি চাই না আমাদের মতো অন্য কেউ মা বাবা হারিয়ে এতিম হয়ে বাঁচুক, এটা একদমই চাই না রে। এই নাও রাঘব কাকু, তোমার 10,000 টাকা। এখন পাখিগুলোকে আমার কাছে দাও। না বাবা, আন্টি তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের মা বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি গো, আমরা সবাই তোমাদের দু বোনের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো গো। তোমাদের জন্য আমরা বন্দি দশা থেকে মুক্ত হলাম, আবার ছানাদের নিয়ে প্রাণ খুলে খোলা আকাশের নিচে বাঁচতে পারবো। না না, এভাবে বলো না, আসলে আমরা এতিম দুই বোন। আমরা জানি মা বাবা না থাকার কি কষ্ট, তাই আমরা চাই না আর কেউ মা বাবা হারিয়ে আমাদের মতো এতিম হোক। ছানারা, যাও মা বাবার সাথে সুখে দিন কাটাও। তোমাদের যদি কখনো বিপদ হয় তাহলে এই পাখিগুলোকে অবশ্যই স্মরণ করবে। আমরা তোমাদেরকে সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকবো। ঠিক আছে, বিদায় তাহলে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। পাখিরা তাদের ছানাদের নিয়ে ডানা মিলে আকাশে উড়াল দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।